ওকে, আমরা গতদিন তোমার শুরু করেছিলাম হচ্ছে এই চ্যাপ্টারটা, তোমার চ্যাপ্টার 14 টাইপস অফ পেভমেন্ট। ঠিক আছে, তোমাদের এই রেফারেন্স বইটার নামও আমরা বলেছিলাম এটা কাদিয়ালির একটা বই, প্রিন্সিপাল এন্ড প্র্যাকটিসেস অফ হাইওয়ে ইঞ্জিনিয়ারিং চ্যাপ্টার 14। ঠিক আছে, সো এখানে আমরা কি দেখলাম? ফাংশনস এন্ড ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স অফ পেভমেন্ট দেখেছি। দেন পেভমেন্ট কোর্সের টাইপের মধ্যে আমরা অলরেডি তোমাদের বলেছিলাম যে অনেক ধরনের পেভমেন্টের মধ্যে যে দুইটা আমরা ডিজাইন শিখবো, ফ্লেক্সিবল এবং রিজিড, ওই দুইটা পেভমেন্টের বিভিন্ন কোর্স অর্থাৎ বিভিন্ন লেয়ারের নাম। সো এখানে কিছু কোয়েশ্চেনও আমরা দেখেছি যে তোমার ইউকে এবং ইউএসএ অনুযায়ী কোনো একটা ফ্লেক্সিবল পেভমেন্টের তোমার বিভিন্ন লেয়ারের যে কম্প্যারিজন, সেইটা যে হোয়াট আর দ্য ডিফারেন্ট লেয়ার অ্যাজ পার ইউকে এন্ড ইউএসএ ভার্সন। সো এই জিনিসটা আমরা গতদিন কভার করেছি। তারপর একটা কোশ্চেন কভার করেছি, হোয়াট আর দ্য ফাংশনস অফ ডিফারেন্ট লেয়ার্স অফ পেভমেন্ট, অর্থাৎ কোন একটা পেভমেন্টের ডিফারেন্ট লেয়ারের ফাংশন গুলো কি। ওকে, কোন একটা পেভমেন্টের ডিফারেন্ট লেয়ারের ফাংশন গুলো কি সেটা আমরা দেখেছি। এই যে তিনটা লেয়ার আমরা অলরেডি আইডেন্টিফাই করেছিলাম, যে একটা হচ্ছে গিয়ে সাব বেস, একটা হচ্ছে গিয়ে তোমার বেস, আর একটা হচ্ছে গিয়ে তোমার সারফেস। ওকে, আরেকটা হচ্ছে গিয়ে তোমার সারফেস। এখানে সারফেস এবং বেস এই দুইটা তোমার পেভমেন্টের বলা হচ্ছে স্ট্রাকচারাল পোর্শন অফ দা পেভমেন্ট, এবং তোমার সাববেসটাকে বলা হচ্ছে ইট প্রোভাইডস এডিশনাল হেল্প। কাকে? বেজ এবং সারফেসকে লোড ট্রান্সফারের ক্ষেত্রে দিয়ে থাকে। গতদিন তোমাদের একটা ছবি দেখিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে এই যে লেয়ার গুলো দেই কারণ কি, কারণ হচ্ছে লোডটা, পয়েন্ট লোডটা যেটা তোমার সারফেসের উপরে টায়ার থেকে আসে, ওইটা যাতে কি বড় একটা এরিয়া জুড়ে ছড়িয়ে পড়ে। কারণ কি, তাহলে নিচে আসতে আসতে সাবগ্রেড বা মাটিতে আসতে আসতে এটা মাটির বিয়ারিং ক্যাপাসিটির নাগালের মধ্যে চলে আসে। ঠিক আছে, সো এই জিনিসগুলো কিন্তু আমরা গত ক্লাসে অলরেডি দেখেছি যে হোয়াট আর দ্য ফাংশনস অফ ডিফারেন্ট লেয়ার্স অফ পেভমেন্ট, হোয়াট আর দ্য ফাংশনস অফ ডিফারেন্ট লেয়ার্স অফ পেভমেন্ট। সো এরপরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ পেভমেন্ট বা ডেসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ পেভমেন্ট, পেভমেন্টের ডিফারেন্ট টাইপ গুলো তোমার কি কি। ওকে, সো এখানে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, তোমাদের অলরেডি আমরা বলেছি যে আমরা পেভমেন্টের ডিজাইন শিখবো হচ্ছে মেইনলি দুই ধরনের ওয়াইডলি ইউজ, একটা হচ্ছে কি ফ্লেক্সিবল পেভমেন্ট, আর একটা হচ্ছে তোমার রিজিড পেভমেন্ট। অর্থাৎ 1 নাম্বার এবং 2 নাম্বার যেটা আমাদের বাংলাদেশের কথা যদি বলা হয়, মোর দেন 90% তোমার হবে ফ্লেক্সিবল পেভমেন্ট, অল্প কিছু আছে হচ্ছে রিজিড পেভমেন্ট। সো আমরা বলেছিলাম যে ফ্লেক্সিবল পেভমেন্টের আমরা 3 ধরনের ডিজাইন শিখবো, রিজিড পেভমেন্টের একটা বা সময় হলো হয়তো আমরা 2টা ডিজাইন দেখার চেষ্টা করব। এরপরে যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার সেমি রিজিড পেভমেন্ট, আর একটা হচ্ছে কম্পোজিট পেভমেন্ট। সো প্রথম দুইটা অলরেডি আমরা জানি যে ফ্লেক্সিবল পেভমেন্ট একটা কি লেয়ার সিস্টেম হুইচ হ্যাজ লো ফ্লেক্সারাল স্ট্রেংথ। এটা ইম্পর্টেন্ট একটা কথা, কারণ নামটা ফ্লেক্সিবল, তোমরা হয়তো মনে করতে পারো যে ফ্লেক্সারাল স্ট্রেংথ ভালো মনে হয় এই কারণে নাম ফ্লেক্সিবল। আসলে ব্যাপারটা কিন্তু তা না। ফ্লেক্সিবল তোমার বলা হচ্ছিল কারণ ওই যে মনে আছে তোমাদের গত ক্লাসের আগের ক্লাসে বা গত ক্লাসেও ডিসকাস করেছি লোড ট্রান্সফার মেকানিজম, সেখানে তোমাদের বলা হয়েছিল যে তোমার ফ্লেক্সিবল পেভমেন্টে ট্রানজিয়েন্ট ডিফ্লেকশন দেখা যায়, ক্ষণস্থায়ী ডিফ্লেকশন। অর্থাৎ কোন একটা পেভমেন্টের সারফেসে তোমার একটা লোড আসলো, ওই জায়গাটা ডিফ্লেক্ট হয়, আবার ওই লোডটা সামনে চলে গেলে ওইটা আগের কন্ডিশনে ফিরে আসে। এইটা হচ্ছে তোমার ট্রানজিয়েন্ট ডিফ্লেকশন। এবং বলেছিলাম যে ফ্লেক্সিবল পেভমেন্ট তোমার লোকালাইজ ডিফ্লেকশন হয়, অর্থাৎ একটা পেভমেন্টের পার্টিকুলার একটা পজিশনে হুইল থাকলে ওই জায়গাটা ডিফ্লেক্ট হয়, বাকি ওই জায়গা থেকে দূরে কোনো এফেক্ট নাই। কিন্তু অন দা কন্ট্রারি রিজিড পেভমেন্ট হচ্ছে তোমার স্ল্যাবের উপরে টায়ারটা যেখানেই থাকুক না কেন, অর্থাৎ রিজিড পেভমেন্ট ইজ লাইক এ স্ল্যাব, তোমার মাথার উপরে যে স্ল্যাব আছে ওই স্ল্যাবের মতনই। তার মানে কি, যে এই যে স্ল্যাবটা, তার কি ফ্লেক্সারাল স্ট্রেংথ অনেক বেশি, বিম অ্যাকশনের মাধ্যমে যেখানেই থাকুক না কেন সেটা চারপাশের বিমে ছড়িয়ে যাচ্ছে। একইভাবে তোমার রিজিড পেভমেন্টের উপরে
টায়ারের লোডটা যেখানেই আসুক না কেন সেটা বড় একটা এরিয়া জুড়ে, হ্যাঁ ইন্টেন্সিটি ঠিক টায়ারের নিচে সবসময় বেশি থাকবে, বাট বড় একটা এরিয়া জুড়ে সে লোডটাকে ছড়িয়ে দিতে পারে। তার মানে কি, তো ওই একই জিনিস যে তোমার যাতে স্ট্রেসটা মাটির বিয়ারিং ক্যাপাসিটির নাগালে থাকে। সো তার মানে আমরা যেটা জানলাম যে এই যে ফ্লেক্সারাল স্ট্রেংথ মানে কি বলতো, মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি তার আছে। সো রিজিড পেভমেন্টের ফ্লেক্সারাল স্ট্রেংথ সবচেয়ে বেশি, বা সোজা কথা কনক্রিট তার ফ্লেক্সারাল স্ট্রেংথ অনেক বেশি। কিন্তু ফ্লেক্সিবল পেভমেন্ট, এটা নাম শুনে আবার মনে করো না যে এর ফ্লেক্সারাল স্ট্রেংথটা বেশি। এর ফ্লেক্সারাল স্ট্রেংথ কম। এই ফ্লেক্সিবিলিটি আছে বলতে বোঝাচ্ছে যে এটা ট্রানজিয়েন্ট ডিফ্লেকশন শো করে। সো এইটা ছিল হচ্ছে গিয়ে তোমার আগে আমরা ডিসকাস করে আসছি। সো এখানে জাস্ট একটু রিভিউ করলাম। ফ্লেক্সিবল পেভমেন্ট একটা লেয়ার সিস্টেম যার কি লো ফ্লেক্সারাল স্ট্রেংথ, thus the external load is largely transmitted to the subgrade by lateral distribution with increasing depth। ওই যে গতদিন বলেছিলাম যে ধীরে ধীরে ল্যাটারাল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে কিভাবে গ্রেইন কন্ট্যাক্টের মাধ্যমে পাস করে দেয়। but of the low flexural strength the pavement deflects momentarily under load। এই যে deflects momentarily under load but rebounds to its original level on the removal of load, অর্থাৎ ট্রানজিয়েন্ট ডিফ্লেকশন শো করে। The pavement thickness is so designed that the stress on the subgrade soil are kept within its bearing power। এই যে লেয়ার স্ট্রাকচারে এই এমন ভাবে দেওয়া হয় যাতে কি যে তোমার বড় একটা এরিয়া জুড়ে ছড়িয়ে পড়ে। This implies that in flexible pavement subgrade plays an important role as it carries the vehicle load transmitted to it through the pavement। ঠিক আছে, অর্থাৎ মাঝখানে অন্যান্য লেয়ার গুলো এই কারণেই দেই যাতে তোমার কি লোডটা সাফিসিয়েন্ট একটা বড় এরিয়াতে ছড়িয়ে পড়তে পারে। তোমাদের গতদিন এই যে ছবিটা ড্র করেছিলাম, বলেছিলাম যে এই ছবিটা আমরা বিভিন্ন সময় ড্র করব। এটা হচ্ছে কি একটা পেভমেন্টের অনেকটা যদি আমরা বলি ক্রস সেকশন, তিনটা লেয়ার, সারফেস বেস, সাব বেস, এবং এটা কার উপরে থাকে, এই যে এটা হচ্ছে এমব্যাকমেন্ট বা মাটির উপরে থাকে, তাই তো। এই সো কোন একটা পয়েন্ট লোড মানে টায়ারের মাধ্যমে কোন একটা লোড যখন আসে তখন এই পেভমেন্টটা কি করে, এই পেভমেন্টটা এরকম একটা ছোট এরিয়া থেকে বড় এরিয়াতে পেভমেন্টের লোডটাকে ছড়িয়ে দেয়। সো এই যে জিনিসটা গতদিন আমরা দেখেছিলাম। ওকে, সো এখানে যেটা বলা হচ্ছে তোমার এইটা ছিল হচ্ছে কি তোমার ফ্লেক্সিবল পেভমেন্ট। এরপরে রিজিড পেভমেন্টের কথা যদি বলো, যে রিজিড পেভমেন্টের তোমার লোড উইথস্ট্যান্ড ক্যাপাসিটি আসে হচ্ছে ফ্লেক্সারাল স্ট্রেংথ বা বিম স্ট্রেংথের মাধ্যমে, যেটা তোমরা কনক্রিটে করে আসছো। ঠিক আছে, জাস্ট এটাই পার্থক্য, যে মানে জাস্ট নামটা শুনে কেউ বুঝো না যে ফ্লেক্সিবল পেভমেন্টের মনে ফ্লেক্সারাল স্ট্রেংথ ভালো না। ফ্লেক্সিবল পেভমেন্টের ফ্লেক্সারাল স্ট্রেংথ বা বিম স্ট্রেংথ খুবই কম, রিজিড পেভমেন্টের ফ্লেক্সারাল স্ট্রেংথ অনেক বেশি। এই যে দেখো এখানে বলছে পারমিটিং দ্য স্ল্যাব টু ব্রিজ ওভার মাইনর ইরেগুলারিটিজ ইন সাবগ্রেড, এটাও তোমাদের গতদিন ডিসকাস করেছি। যেমন ফ্লেক্সিবল পেভমেন্টের লো ফ্লেক্সারাল স্ট্রেংথ সেটা তোমার লোকালাইজ ডিফ্লেকশন দেয়, অর্থাৎ টায়ারটা এইখানে এই জায়গাটা ডিফ্লেক্ট করে যায়, কিন্তু দূরে, অর্থাৎ আমি যদি প্ল্যান ভিউ দেখি, ধরো এরকম একটা পেভমেন্ট আছে, এইখানে টায়ারটা আছে, এই জায়গাটা দেখা যাবে যে তোমার কি লোকালাইজ ডিফ্লেকশন হয়েছে, দূরের কোনো প্রভাব থাকে না। কিন্তু রিজিড পেভমেন্টের ক্ষেত্রে তোমার যেটা হয় যে তোমার বড় একটা এরিয়া জুড়ে টায়ারটা এখানে থাকলেও বড় একটা এরিয়া জুড়ে ফ্লেক্সারাল স্ট্রেংথের কারণে সে লোডটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারে, যার ফলে তোমার এখন যদি আমি রিজিড পেভমেন্টের সাইড ভিউ দেখি, ধরো এটা হচ্ছে তোমার কনক্রিট স্ল্যাব এবং স্ল্যাবটা কি তোমার ডাইরেক্ট মাটির উপরে দেওয়া আছে। কোনো কারণে ধরো নিচের সাবগ্রেডের মাটি এই এতটুকু জায়গা জুড়ে সরে গিয়েছে বা ধুয়ে চলে গিয়েছে, সো এই জায়গাটা কি পেভমেন্টের নিচে কিন্তু কোনো সাপোর্ট নাই, পেভমেন্টটা কি অনেকটা তোমার এইভাবে ক্যান্টিলিভারের মতন সাপোর্ট শূন্য অবস্থায় আছে। সো এখানে যেটা হয় যে এইখান থেকে কোন একটা টায়ার পাস করার সময় ফ্লেক্সারাল স্ট্রেংথের কারণে এই কনক্রিট স্ল্যাবটা বড় একটা এরিয়া জুড়ে লোড ট্রান্সফার করে দেয়, ফলে কি এই টায়ারটাকে ব্রিজের মতন সে পাস করিয়ে দিতে পারে। কিন্তু একই জিনিস যদি ফ্লেক্সিবল পেভমেন্টে হতো, অর্থাৎ এখানে অনেকগুলো লেয়ার ফ্লেক্সিবল পেভমেন্টের এরকম এবং নিচে এই জায়গাটা সাপোর্ট ছাড়া হয়ে গেছে, তাহলে এইখান থেকে টায়ার
টায়ার যাওয়ার সময়, ছোট টায়ার হয়তো চলে যেতে পারতো অল্প লোডের ভেহিকেল, বাট বড় লোডের ভেহিকেল, বেশি লোডের ভেহিকেলের টায়ার যাওয়ার সময় জায়গাটা ডেবে যেত। কারণ কি, এর ফ্লেক্সারাল স্ট্রেংথ বা বিম স্ট্রেংথ নাই, যার ফলে এরকম একটা সাপোর্ট ছাড়া অবস্থার উপর থেকে লোডটাকে সে বিমের মতন পাস করে দিতে পারে না, যেটা রিজিড পেভমেন্ট পাস করে দিতে পারে। সেই কথাটাই তোমার বলা হচ্ছে যে পারমিটিং দ্য স্ল্যাব টু ব্রিজ ওভার মাইনর ইরেগুলারিটিজ ইন সাবগ্রেড, সাববেজ অর বেজ আপন হুইচ ইট রেস্টস। কথা বুঝতে পেরেছো? সো আমরা যেহেতু এই দুইটা একটু ভালো করে পড়বো, তাই এই দুইটা সম্পর্কে একটু ডিটেইল জানলাম। Minor imperfection or localized weak spot in material below the slab can be taken care by the slab itself। অর্থাৎ যেটা বললাম যে তোমার এটা ধুয়ে যেতে পারে, বা এইখানের সাবগ্রেডটা ভালো করে কম্প্যাক্ট হয় নাই, লুজ আছে, লোড নিতে পারছে না, সো এই স্ল্যাবটা এই মাইনর ইরেগুলারিটির উপর থেকে টায়ারটাকে ব্রিজের মতন পাস করে দিতে পারে। কারণ কি, যেহেতু এর সাফিসিয়েন্ট ফ্লেক্সারাল স্ট্রেংথ আছে। এরপরে যেটা, এই দুইটা পেভমেন্টের টাইপ তোমার ইউজুয়ালি কমন না, তোমার খুব একটা দেখা যায় না। সেমি রিজিড এর কথা যদি বলা হয়, সেমি রিজিড তার মানে কি, রিজিড নট ফুললি রিজিড, সেটাই তো সেমি রিজিড। সো তার মানে রিজিড পেভমেন্টে তোমরা কি বললাম, যে রিজিড পেভমেন্টের হাই ফ্লেক্সারাল স্ট্রেংথ থাকে কম্পেয়ার টু ফ্লেক্সিবল পেভমেন্ট। সেমি রিজিড পেভমেন্টে যেটা বলা হচ্ছে যে সেমি রিজিড পেভমেন্টটা তোমার ফ্লেক্সারাল স্ট্রেংথ রিজিড পেভমেন্টের মতন থাকে না, রিজিড পেভমেন্টের চাইতে অনেক উইক, কিন্তু আবার ফ্লেক্সিবল পেভমেন্ট যেটা আছে তার থেকে ফ্লেক্সারাল স্ট্রেংথটা কিছু বেশি। সো তার মানে কি, সেমি রিজিডের কম, ফ্লেক্সিবলের চাইতে বেশি, এই মাঝামাঝি রেঞ্জে কিছু একটা এর ফ্লেক্সারাল স্ট্রেংথ থাকে। সো এইটা কিভাবে, তোমার দেখো যে ইট রিপ্রেজেন্টস অ্যান ইন্টারমিডিয়েট স্টেট বিটুইন ফ্লেক্সিবল এন্ড রিজিড পেভমেন্ট, যেটা আমরা বললাম এর লোয়ার ফ্লেক্সারাল স্ট্রেংথ কম্পেয়ার টু কনক্রিট, আবার হচ্ছে তোমার ফ্লেক্সিবল পেভমেন্টের হয়তো একটু বেশিই থাকে। টিপিক্যাল এক্সাম্পল সেমি রিজিড পেভমেন্ট হচ্ছে তোমার লিন কনক্রিট বেস বা সয়েল সিমেন্ট এন্ড লাইম পোজোলানা কনক্রিট কনস্ট্রাকশন, এগুলো হচ্ছে গিয়ে তোমার সেমি রিজিড পেভমেন্টের উদাহরণ। সো আমাদের দেশে হয়তো এগুলো একটা খুব একটা নাই। কম্পোজিট মানে হচ্ছে যে যেটা which comprises of multiple structurally significant layer or some different sometimes heterogeneous, মানে বিভিন্ন ধরনের লেয়ার একসাথে। ইন্ডিয়ার ক্ষেত্রে তোমার এটা ব্রিক স্যান্ডউইচ পেভমেন্ট, ব্রিক স্যান্ডউইচ কনক্রিট পেভমেন্ট মানে হচ্ছে তোমার ফুল স্ল্যাবটা, এটা ধরো হচ্ছে গিয়ে ফুল কনক্রিটের একটা স্ল্যাব, ফুল কনক্রিটের ঢালাই না দিয়ে মনে করো নিচে প্রথমে এতটুকু কনক্রিট, এর উপরে ইটের একটা লেয়ার দেওয়া হয়, ইট নরমাল হচ্ছে ব্রিকের একটা লেয়ার দেওয়া হয়, তার উপরে আবার কনক্রিটের ঢালাই দেওয়া হয়। সো তার মানে কি, সাইড ভিউ দেখলে এরকম একটা কি স্যান্ডউইচের মতন দেখা যায়, মাঝখানে ইট, দুই পাশে হচ্ছে তোমার কনক্রিটের ঢালাই আছে। আবার অনেক ক্ষেত্রে এটা করা হতে পারে ফ্লেক্সিবল এবং রিজিড মিক্স, অর্থাৎ প্রথমে তোমার কনক্রিটের একটা লেয়ার বা স্ল্যাব আছে, তার উপরে ফ্লেক্সিবল পেভমেন্টের যেরকম লেয়ার থাকে, অর্থাৎ হট মিক্স অ্যাসফল্ট কনক্রিটের লেয়ার, ওই লেয়ার দুইটা মিক্স করে তাকে অনেক সময় কম্পোজিট পেভমেন্ট বলা হয়। ঠিক আছে, সো আমরা জানলাম এই চারটা পেভমেন্ট টাইপ। এর মানে এর বাইরেও অনেকে তোমার বলে হচ্ছে স্ট্রেস কনক্রিট পেভমেন্ট হচ্ছে প্রি স্ট্রেসিং কি, তোমরা হয়তো এখন এটা জানো না, 4-1 গেলে দেখবা যে প্রি স্ট্রেস বলতে কি বোঝায়, এইটা করে করা হয়, তবে সেটা খুব একটা কমন না, মানে খুব দেখা যায় যে বিভিন্ন দেশেও হয়তো খুব, বাইরের দেশগুলোতে খুব একটা কমন হয়তো এটা না। সো আরো বেশি হয়তো দুই একটা টাইপ পেতে পারো বিভিন্ন জায়গায়, বাট মোস্ট কমনলি এই তিনটা, রিজিড এন্ড কম্পোজিট, সেমি রিজিডটাকে আলাদা হিসেবে লেখা হচ্ছে না। সো এগুলোই হচ্ছে কি তোমার কমন পেভমেন্ট টাইপ। এছাড়া তোমার দেখবা যে হাইওয়ে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস আমাদের মতন ডেভেলপিং কান্ট্রিজ এর জন্য আরেক টাইপের পেভমেন্ট বলে, এটা হচ্ছে গিয়ে তোমার লো কস্ট পেভমেন্ট। লো কস্ট পেভমেন্ট অর্থাৎ বাংলাদেশের যে গ্রামের রাস্তা গুলো হচ্ছে গিয়ে তোমার লো কস্ট পেভমেন্ট। এই লো কস্ট পেভমেন্ট গুলো তোমার কি লোকালি অ্যাভেলেবল ম্যাটেরিয়াল ইউজ করে, অফেন স্টেবিলাইজেশন টেকনিক ইউজ করে তোমার করা হয়। তো আমাদের এই লো কস্ট পেভমেন্ট রিলেটেড কিছু জিনিস আমরা একদম লাস্ট ইনশাআল্লাহ দেখবো। এখন আসো কম্প্যারিজন, অর্থাৎ আমরা আমাদের যে ডিজাইন যে দুইটা শিখবো, রিজিড এবং ফ্লেক্সিবল, এই দুইটার একটু কম্প্যারিজনের কথা যদি বলতে হয়, আমরা এখানে কম্প্যারিজন অফ রিজিড এন্ড ফ্লেক্সিবল পেভমেন্টে মেইনলি এই ক্রাইটেরিয়া গুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব, যে বিভিন্ন ক্রাইটেরিয়া বা ফিচার এই অনুযায়ী, এক পার্টিকুলার ক্রাইটেরিয়া অনুযায়ী কোন পেভমেন্টটা
আমার কি ভালো সার্ভিস দেয়। সো প্রথমে আসো যে ডিজাইন প্রিসিশন, এই ক্রাইটেরিয়াটা যদি যাই, ডিজাইন প্রিসিশন বলতে প্রিসিশন শব্দটার মানে কি সূক্ষ্মতা। এ সিমেন্ট কনক্রিট পেভমেন্ট ইজ অ্যামেনেবল টু এ মাচ মোর প্রেসাইজ স্ট্রাকচারাল অ্যানালাইসিস দেন এ ফ্লেক্সিবল পেভমেন্ট। অর্থাৎ এখানে বলা হচ্ছে রিজিড পেভমেন্টের তোমার ডিজাইন প্রিসিশনটা ফ্লেক্সিবল পেভমেন্টের চাইতে ভালো। কারণ কি, ফ্লেক্সিবল পেভমেন্টে অনেক ক্ষেত্রেই তোমার কি বলে এটাকে, ওই এম্পিরিক্যাল ডিজাইন, তোমাদের যেটা গত ক্লাসে ডিসকাস করেছিলাম, এম্পিরিক্যাল ডিজাইন প্রচলিত আছে। এম্পিরিক্যাল ডিজাইন মানে কি সেটা তোমাদের ডিসকাস করেছি। অন দা কন্ট্রারি, রিজিড পেভমেন্ট বা কনক্রিট পেভমেন্ট তোমার কি প্রেসাইজ স্ট্রাকচারাল অ্যানালাইসিস, অর্থাৎ এই যে বিম স্ট্রেংথ আছে যেটা বললাম, সো এটা কিভাবে এই যে ফর্মুলা গুলো তোমরা আরসিসি তে ডিরাইভ করা শিখে আসছো, একদম ল্যাবে এক্সপেরিমেন্টাল সেটআপ করে আমরা এই জিনিসটা প্রুফ করা, তাই তো। সো তোমার ডিজাইন প্রিসিশন বলতে বোঝাচ্ছে যে তোমার ক্রস সেকশন বা থিকনেস আমরা যেটা দিচ্ছি সেটা কি তোমার লোড অনুযায়ী মানে কতটুকু কাছাকাছি বা অ্যাকুরেট। সো অ্যাকুরেসির দিক থেকে বলতে গেলে তোমার বলা যায় যে কি এখানে concrete pavement বা rigid pavement যাই বলো না কেন এটা more accurate. This is because of the fact that the flexural strength of concrete which is used as the main basis for design is well understood. অর্থাৎ কনক্রিটের flexural strength আমরা খুব ভালো করে বুঝতে পারি। On the other hand, flexible pavement designs are mainly empirical, অর্থাৎ observation based, যেটা আমরা বললাম রিসেন্ট এই যে তোমার স্ট্রেস স্ট্রেইন এই জিনিসগুলো হয়তো আরেকটু ভালো অ্যানালাইসিস করা সম্ভব ফাইনাইট এলিমেন্ট সফটওয়্যার গুলোর মাধ্যমে, সেক্ষেত্রে হয়তো কিছুটা আরেকটা ডেভেলপ করেছে, বাট আগে থেকে এটা মেইনলি এম্পিরিক্যাল হিসেবেই প্রচলিত ছিল। সো প্রিসিশনের কথা যদি আমি চিন্তা করি, এই ফ্যাক্টর বা ক্রাইটেরিয়া অনুযায়ী কি আমার রিজিড পেভমেন্টটা ভালো, কারণ ডিজাইনটা মাচ মোর প্রিসাইজ। এখন আসো লাইফের কথা যদি আমরা বলি, তোমাদের একটা কথা বলেছিলাম যে তোমার রিজিড পেভমেন্ট অনেক সময় বলা হয় ফিট এন্ড ফরগেট। তোমার এইখানে দেখবে একটা কথা বলা হয়েছে যে কনক্রিট স্ল্যাব, ওয়েল ডিজাইন কনক্রিট স্ল্যাব অ্যাবাউট 40 ইয়ার্স লাইফ। অর্থাৎ ইন্ডিয়াতে তোমার ইন্ডিয়ান অনুযায়ী হয়তো বলছে, অন্যান্য দেশের ক্ষেত্রে হয়তো কিছুটা ভিন্ন হতে পারে, যে ওয়েল ডিফাইন্ড ডিজাইন কনক্রিট স্ল্যাব হ্যাজ আ লাইফ স্প্যান অ্যাবাউট 40 ইয়ার্স, অর্থাৎ নিয়ারলি 40 বছর। অন দ্য কন্ট্রারি, ফ্লেক্সিবল পেভমেন্ট ম্যাক্সিমাম 10 to 20 ইয়ার্স, এবং এই যে 10 to 20 ইয়ার্স বলছে এইটা পসিবল যখন তোমার কি পিরিয়ডিক মেইনটেনেন্স সম্ভব করা হয়। অর্থাৎ মনে করো যে প্রতি বছর বা সার্টেন আমাদের মতন দেশ হলে যেখানে সার্টেন একটা টাইম পর পর মেইনটেইন করলে এই লাইফটা সম্ভব। বাংলাদেশের ক্ষেত্রে 10-20 ইয়ার্স তো হবেই না, তোমার আরো কম, এটা অনেক কম। সো তাও কি উইথ মেইনটেনেন্স। আর অন দ্য কন্ট্রারি, রিজিড পেভমেন্ট কে বলা হয় ফিট এন্ড ফরগেট, অর্থাৎ কি একবার বানালে এটাকে খুব একটা মেইনটেনেন্সের প্রয়োজন আর হয় না। সো লাইফের দিক থেকে যদি আমরা বলি, রিজিড পেভমেন্ট এখানে দেখা যাচ্ছে যে ভালো সার্ভিস দেয়। মেইনটেনেন্স অলরেডি আমরা বলে ফেললাম, মেইনটেনেন্সের কথা বললে তোমার দেখা যায় যে রিজিড পেভমেন্টের মেইনটেনেন্স খুবই কম। অন দা কন্ট্রারি, তোমার এটা ইন্ডিয়ান একটা বই, সো সেই তাদের দেশের প্র্যাকটিস অনুযায়ী বলা হয়েছে, বাট স্টিল ফিগারটা আমরা কম্পেয়ার করে দেখতে পারি। দেখো ওদের দেশে বলা হচ্ছে 30 থেকে 1 লাখ রুপি পার কিলোমিটার পার অ্যানাম, অর্থাৎ প্রতি বছর পার কিলোমিটারে 30 থেকে 1 লাখ রুপির মতন একটা রিজিড ফ্লেক্সিবল পেভমেন্টের মেইনটেনেন্সের জন্য ব্যয় হয়। অন দা কন্ট্রারি, তোমার দেখা যায় যে একটা রিজিড পেভমেন্টের জন্য এইটা প্রতি বছরে প্রতি কিলোমিটারে ম্যাক্সিমাম 5 থেকে 10,000 রুপির মতন লাগতে পারে। সো এইটা হচ্ছে গিয়ে মেইনটেনেন্সের খরচ। এই জিনিসটাই আসলে হচ্ছে গিয়ে তোমার ফ্লেক্সিবল পেভমেন্টের জন্য একটা প্রবলেম। বাংলাদেশে তাও তুমি বলতে পারো যে তাহলে স্যার কেন আপনি যে বললেন যে এখানে দেখতে পাচ্ছি যে মেইনটেনেন্সের খরচ তো অনেক বেশি, প্রতি বছর অনেক টাকা আমার লাগছে, সো তাও কেন আসলে বাংলাদেশে নেওয়া হচ্ছে? এর মধ্যে অন্যতম একটা কারণ হতে পারে হচ্ছে কি এই যে ইনিশিয়াল কস্ট। কারণ রিজিড পেভমেন্টের ইনিশিয়াল কস্ট, অর্থাৎ প্রথমে যখন তুমি বানাচ্ছ সেই ইনিশিয়াল কস্টটা অনেক বেশি। অর্থাৎ এখানে ইনিশিয়াল কস্ট তোমার বেশি, কিন্তু টোটাল লাইফ সাইকেল কস্ট কিন্তু তোমাদের আগেই বলেছিলাম যে দেখা যাবে যে একদম সমান সমান অথবা কিছু ক্ষেত্রে কমও হতে পারে। অর্থাৎ তোমার এই যে প্রতি বছর মেনটেন করতে করতে টোটাল যে লাইফ সাইকেল সেই পর্যন্ত যদি আমি চিন্তা করি, এবং রিজিড পেভমেন্টের যে টোটাল লাইফ সাইকেল সেইটা যদি আমি চিন্তা করি, তাহলে দেখা যাবে যে খরচ খুব একটা
তোমার ডিফার করছে না। এই ইনিশিয়াল সেটআপ কস্টটা বেশি দেখি অনেক ক্ষেত্রে প্রকল্প ব্যয়তে নেওয়ার ক্ষেত্রে তোমার ফান্ডিং এর লিমিটেশন থাকার কারণে তোমার অন্য ওয়ান অফ দ্য রিজন, আরো অনেক রিজনই আছে যে তোমার ফ্লেক্সিবল পেভমেন্ট হওয়ার। সো ইট ইজ ওয়ান অফ দ্য রিজন যে আমরা এই তোমার ইনিশিয়াল কস্টটা কি রিজিড পেভমেন্টের বেশি, এই কারণে সব ক্ষেত্রে এটা হয়তো কনসিডার করা যায় না, যদিও এর অনেক অ্যাডভান্টেজ আছে। স্টেজ কনস্ট্রাকশনের কথা যদি আমরা একটা চিন্তা করি, যে ডিউ টু স্কারসিটি অফ রিসোর্স, অনেক সময় আমাদের ফান্ডের অ্যাভেলেবিলিটি কম থাকে, সেক্ষেত্রে ধরো কোনো একটা পেভমেন্ট আমরা কিভাবে ডিজাইন করি সার্টেন একটা ডিজাইন লাইফের জন্য। ধরো তোমার আজকে হচ্ছে 2021 সাল, ধরলাম কোন একটা রাস্তা আমরা বানানো শুরু করলাম, শুরু করতে করতে বানাতে বানাতে লাগবে 2025 সাল পর্যন্ত। ওকে, সো ট্রাফিক আমরা ওপেন করে দিব 2025 সালে, এইটার ডিজাইন লাইফ ধরলাম আমি কথার কথা 5 বছর, সো তার মানে 2030 সাল পর্যন্ত এটা চলবে কথার কথা। তো তাহলে 2030 সালে যে পরিমাণ ট্রাফিক আসবে ওই পরিমাণ ট্রাফিক ধরে তো আমার রাস্তাটাকে ডিজাইন করতে হবে, রাইট? যদিও এখনো কি 2030 সালে যে পরিমাণ ট্রাফিক আসবে সেটা কিন্তু আজকের থেকে বেশি, সালে যেতে যেতে ফুল ট্রাফিকটা আসবে। সো স্টেজ কনস্ট্রাকশন বলতে বোঝায় আমার ইনিশিয়ালি কি ট্রাফিক লেভেলটা একটু কম আছে, তখন আমার রাস্তার টোটাল ডিজাইন লাইফে যে ফুল থিকনেস সেটা অনেক সময় কি শুরুতেই একবারে দিয়ে দেওয়ার মতন ফান্ড বা রিসোর্স আমাদের থাকে না। সেক্ষেত্রে ফ্লেক্সিবল পেভমেন্টের একটা সুবিধা আছে, সেই সুবিধাটা হচ্ছে যে তুমি প্রথমে ফুল ডেপথ থিকনেস ঢালাই না দিয়ে প্রথমে যেটা করতে পারো সেটা হচ্ছে যে পার্শিয়ালি ডিজাইন থিকনেসটা তুমি দিয়ে দিলা। তোমার সময়ের সাথে সাথে ট্রাফিক বাড়ছে, এডিশনাল লেয়ার থিকনেসটুকু অ্যাড করে দেওয়া যেতে পারে, অর্থাৎ তোমার ফান্ডের লিমিটেশন আছে, পরে তোমার যখন ট্রাফিক বাড়বে সেই অনুযায়ী তুমি লেয়ার গুলো অ্যাড করতে পারো। সেই যে স্টেজ কনস্ট্রাকশন, এই সুবিধাটা একমাত্র পাওয়া যায় ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রে, কিন্তু রিজিড পেভমেন্টের ক্ষেত্রে এইভাবে কাজটা করা যায় না। অর্থাৎ কখনো দেখবা না, একটা কথার কথা, কনক্রিট স্ল্যাব তোমার 8 ইঞ্চি আছে, তুমি প্রথমে যেটা করলা 5 ইঞ্চি প্রথমে ঢালাই দিলা থিকনেস, তারপরে আবার ওইটার উপরে 3 ইঞ্চি ঢালাই দিলা, এতে কি তোমার বন্ড হবে না ঠিক মতন। সো এই জিনিসটাই বলা হচ্ছে যে রিজিড পেভমেন্টের ক্ষেত্রে তোমার এই জিনিসটা করা যায় না, অর্থাৎ এই যে স্টেজ কনস্ট্রাকশন এটা করা যায় না। সো এটার ক্ষেত্রে আবার যদি বলি ফ্লেক্সিবল পেভমেন্টটা সুবিধা দেয়। সো আমাদের মতন দেশ যেখানে তোমার এরকম স্কারসিটি আছে রিসোর্সে, সেখানে অফেন তোমার কি এই স্টেজ কনস্ট্রাকশনটা হেল্পফুল। অ্যাভেলেবিলিটি অফ ম্যাটেরিয়াল এর কথা যদি আমরা বলি, তোমাদের বাংলাদেশে তোমার লোকালি বিটুমিন প্রডিউস হয় না, বিটুমিনটাকে ইম্পোর্ট করে আনতে হয়। অন দ্য কন্ট্রারি তোমাদের সিমেন্ট এখন বেশ কয়েকটা ফ্যাক্টরি তোমার আছে, প্রথম দিকে লাফার্স ছিল, তারপরে এখন অন্য অন্য কিছু ফ্যাক্টরি আছে যারা তোমার এই ক্লিংকার গুলো নিয়ে এসে বিভিন্ন ভাবে তোমার লোকালি প্রডিউস করছে। সো সিমেন্ট কিন্তু কি আমাদের লোকালি অ্যাভেলেবেল ম্যাটেরিয়াল। সো এই অ্যাভেলেবিলিটি অফ ম্যাটেরিয়াল এটাও ইম্পর্টেন্ট একটা ইস্যু। কোন একটা লোকাল অ্যাভেলেবেল ম্যাটেরিয়াল দিয়ে কিছু ক্ষেত্রে রাস্তা বানালে তোমার খরচ কম পড়তে পারে। সারফেস ক্যারেক্টারিস্টিক্স এর কথা যদি আমরা একটু বলি, সারফেস ক্যারেক্টারিস্টিক্স বললে দেখা যায় যে গুড সিমেন্ট কনক্রিট সারফেস ইজ স্মুথ এন্ড ফ্রি ফ্রম রাটিং। ভালো সিমেন্ট সারফেস যদি হয়ে থাকে, অন দ্য কন্ট্রারি বিটুমিন সারফেস ইট ইজ অনলি দ্য অ্যাসফল্ট কনক্রিট দ্যাট ক্যান গিভ কম্পারেবল রাইডিং। বিটুমিন সারফেসের ক্ষেত্রে থিন সারফেস ট্রিটমেন্টস আর ইউজ অ্যাজ প্রিমিক্স ওপেন টেক্সচার কার্পেট এন্ড সারফেস ড্রেসিং আর ভেরি rough. A well constructed cement concrete surface can have a permanent non-skid surface. On the other hand, if the design is faulty, cement concrete surface may become very smooth in course of time. If it does, it is extremely costly to restore the non-skid characteristics. অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে তোমার সিমেন্টের যে সারফেসটা সেটা স্মুথ, ফ্রি ফ্রম রাটিং। রাটিং মানে হচ্ছে কোনো একটা জায়গায় গাড়ি চলতে চলতে পার্টিকুলার একটা জায়গা লোকালি ডেবে যাওয়া, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে মানে হুইল
পাথ বা হুইল ট্র্যাকটা ডেবে যাওয়াকে বলা হয় হচ্ছে রাটিং। সো সিমেন্ট পেভমেন্ট এরকম রাটিং দেখা যায় না, এবং দেখা যায় যে নন স্কিড সারফেস অর্থাৎ স্মুথ না, ভালো একটা স্কিড বা রেজিস্ট্যান্স বা তোমার ফ্রিকশন প্রোভাইড করে সিমেন্ট সারফেস। অন দা কন্ট্রারি তোমার অ্যাসফল্ট কনক্রিট সারফেসের ক্ষেত্রে তোমার কিছুদিন পর পর কার্পেটিং দিতে হয় এই নন স্কিড এই জিনিসটাকে মেনটেন করার জন্য। কিন্তু আবার একটা জিনিস বলা হচ্ছে যে অ্যাসফল্ট কনক্রিটে তোমার এই কার্পেটিং দিলে তোমার দেখা যায় যে রাফনেসটা আবার কি মোটামুটি আগের জায়গায় ফিরে আসে, বা নন স্কিড একটা সারফেস বা ক্যারেক্টারিস্টিক্স আমরা পেয়ে যাই। কিন্তু যদি তোমার সিমেন্ট কনক্রিট অর্থাৎ তোমার রিজিড পেভমেন্টের সারফেসটা কোনো কারণে স্মুথ হয়ে যায়, তখন একে রিস্টোর করা কঠিন। কারণ কি, যে এটাকে তোমার তখন গ্রুভ করে বা অন্যান্য বিভিন্ন তোমার হ্যাকসা দিয়ে কেটে নন স্কিড বা ফ্রিকশন এটাকে তোমার জেনারেট করতে হয়, সেই কথাটা এখানে বলা হয়েছে। পেনিট্রেশন অফ ওয়াটারের কথা যদি চিন্তা করো, সিমেন্ট কনক্রিট স্ল্যাব ইজ প্র্যাকটিক্যালি ইমপারভিয়াস। জয়েন্ট ছাড়া সিমেন্ট কনক্রিট স্ল্যাব দিয়ে তোমার সারফেস থেকে পানি ভিতরে পেনিট্রেট করে যেতে পারে না, বরঞ্চ কি এটা তোমার পানিতে ভালো কিউরিং হয়, স্ট্রেংথ বাড়ে। সো তোমার রিজিড পেভমেন্টে যদি তোমার জয়েন্ট গুলো ভালো করে সিল করা থাকে, তাহলে কি পেনিট্রেশন অফ ওয়াটার মানে সোজা কথা, যেখানে তোমার বাংলাদেশের মতন দেশ যেখানে কি তোমার পানি বা তোমার সার্টেন একটা সিজন রেইনি সিজন থাকে, সেক্ষেত্রে তোমার ভালো। অন দা কন্ট্রারি তোমার ফ্লেক্সিবল পেভমেন্টের জন্য পানি খুব একটা ভালো না। আগেই বলেছিলাম যে অ্যাগ্রিগেটের ওয়াটারের প্রতি অ্যাফিনিটি আছে। সো আমরা দুইটা অ্যাগ্রিগেটের মাঝে বিটুমিনের একটা লেয়ার কোটিং হিসেবে থাকে। সো তোমার এই অ্যাগ্রিগেটটা পানিটাকে অ্যাবজর্ব করে নিলে তোমার দেখা যায় যে ধীরে ধীরে এই কোটিংটা লুজ হয়ে যায় এবং দুইটা অ্যাগ্রিগেটের মাঝে ডিসইন্টিগ্রেশন চলে আসে, যে বাইন্ডিংটা বিটুমিনের মাধ্যমে ছিল। সো পেনিট্রেশন অফ ওয়াটারের দিক থেকে যদি আমরা বলি, বা পানি সোজা কথা, এটা কি তোমার ফ্লেক্সিবল পেভমেন্টের জন্য ভালো না, এবং এটাকে ফ্লেক্সিবল পেভমেন্টের ডিসইন্টিগ্রেশন বা ক্ষতির কারণ হয়। ইউটিলিটি লোকেশন, এইটা ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। বাংলাদেশের মতন ডেভেলপিং একটা কান্ট্রি দেখবা যে বিভিন্ন সময় বিভিন্ন ইউটিলিটি বা সার্ভিস প্রোভাইডার যারা আছে, গ্যাস, পানি, অপটিক্যাল ফাইবার, এইসব লাইনগুলো বিভিন্ন জায়গায় এখনো আমাদেরকে বসাতে হয়। প্ল্যান্ড ওয়েতে আমরা এই কাজটা করতে পারি নাই, ডেভেলপমেন্টটা করতে পারি নাই, যার ফলে দেখা যায় যে বিভিন্ন সময় দেখবা যে রাস্তাঘাটে খোঁড়াখুড়ি চলছে পানির পাইপ বসানোর জন্য বা পার্টিকুলার কোনো কিছু একটা রিপ্লেস করার জন্য, এরকম কাজ চলছে। অর্থাৎ কোনো একটা এরিয়া যে সুইচ পাইপ ছিল, সেটা তোমার এরিয়াটা এখন অনেক বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে বর্ষাকালে ওই পাইপটা ব্লক হয়ে যায়। সো তখন ওইটাকে উঠিয়ে বড় ডায়ামিটারের পাইপগুলো বিভিন্ন এরিয়াতে এরকম মাঝে মাঝেই দেখবা যে বসাচ্ছে। যে যদি তোমার ফ্লেক্সিবল পেভমেন্ট হয়, তাহলে তোমার এই জিনিসটা করা ইজি। অর্থাৎ রাস্তার পাশে জাস্ট তোমার ডিগ করে এই তোমার রিপ ওপেন, ইউ কুড ইজিলি তোমার পেভমেন্টটাকে কেটে ফেলতে পারো। ফ্লেক্সিবল পেভমেন্ট যদি হয়, সেখানে পাইপ বসাতে পারো, দেখবা যে তোমার অনেক সময় ম্যানুয়ালিও তোমার এই জিনিসটাকে কেটে ফেলা যায়। কিন্তু যদি কনক্রিট হয়, এবং এবার এই ফ্লেক্সিবল পেভমেন্ট যেটাকে তুমি কেটে পাইপ বসালো, ওইটাকে তোমার প্যাচ আপ করে দেওয়াও ইজি। ওইখানে মাটি ফেলে ভালো করে কম্প্যাক্ট করে, বাংলাদেশে তো কম্প্যাক্ট করে না, দেখা যায় কিছুদিনের জন্য রেখে দেয়, রেখে দিলে মাটিটা সেটেল হয়ে গেল, দেন এর উপরে ভালো করে তোমার ওই অ্যাসফল্ট কনক্রিট দিয়ে প্যাচ আপ করে দিলে একদম আগের মতন রাস্তা স্মুথ হয়ে যায়। কিন্তু রিজিড পেভমেন্টের ক্ষেত্রে তোমার এই জিনিসটা করা ডিফিকাল্ট। অর্থাৎ একটা কনক্রিট স্ল্যাব কাটা কিন্তু অনেক কঠিন, কারণ কি শক্ত একটা জিনিস। তো দেখা যাবে যে তোমার যেখানে রিজিড পেভমেন্ট 2 দিনের মধ্যে কেটে ফেলতেছো, সেখানে মেশিন টেশিন দিয়ে কাটতেও কি তোমার অনেক সময় লেগে যাচ্ছে কনক্রিট। দ্বিতীয় কথা হচ্ছে, তোমার রিজিড পেভমেন্টে যেভাবে প্যাচ করে দিচ্ছ, কনক্রিট পেভমেন্টে কিন্তু এইভাবে প্যাচ করে দিতে পারবা না। অর্থাৎ স্ল্যাবের মাঝখান দিয়ে কেটে দিয়ে দেন যদি তুমি আবার ঢালাই টালাই দাও, তাহলে এই জিনিসটা কখনোই মিলবে না। এক সময় দেখবা যে গাড়ি চলতে চলতে ওই জায়গাটা ডেবে গিয়েছে। কথা বুঝতে পেরেছো? সো এইটা তোমার কি একটা প্রবলেম। ইউটিলিটি লোকেশন, অর্থাৎ আমাদের মতন ডেভেলপিং স্টেজে যারা আছে, সেই জায়গাগুলোতে এই কারণেই কিন্তু কি, যে অনেকগুলো কারণ আছে, এর মধ্যে ইনিশিয়াল কস্ট একটা, ইউটিলিটি লোকেশন একটা, যে তোমার এখনো ডেভেলপিং ফেজে আছে। বিভিন্ন জায়গায় তোমার এই ইউটিলিটি গুলো বসানোর জন্য তোমার কি
এই ফ্লেক্সিবল পেভমেন্টটা ভালো। তাহলে কি তোমার কনক্রিট পেভমেন্টে এটা আসলে ইউটিলিটি লোকেশনের জন্য ভালো না? আসলে তা না। প্ল্যান্ড ওয়েতে করলে এইখানেও করা যায়। প্ল্যান্ড ওয়ে বলতে আমি কি বুঝাচ্ছি? ধরো তুমি এখানে রাস্তায় আগে থেকে কনক্রিট পেভমেন্ট বা রিজিড পেভমেন্ট যদি দিতে চাও, রাস্তায় আগে থেকে তুমি ইউটিলিটি লোকেশনের জন্য স্পেস রেখে নিতে পারো। গ্লেয়ার এন্ড নাইট ভিজিবিলিটি। গ্লেয়ার বলতে বোঝায় হচ্ছে যে তোমার লাইট অনেক সময় দেখবা পড়লে চকচক করে, তাই তো? এই জায়গাটাকে বলা হয়েছে গ্লেয়ার। কনক্রিট পেভমেন্টে তোমার গ্রে কালার এই জিনিসটা গ্লেয়ার করে, অর্থাৎ রোদ পড়লে অনেক সময় চকচক করে। সেই চকচক করলে অনেক সময় প্রবলেম হয় ড্রাইভারের চোখে। তোমার এরকম একটা হাই ইন্টেন্সিটির বিমেল লাইট যদি পড়ে, অনেক সময় সে ডিরেইল হয়ে যেতে পারে। হাই স্পিডে গাড়ি চালানোর সময় অল্প একটু গাড়ির টায়ার যদি ডিরেইল হয়ে যায়, তাহলে বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু রিজিড পেভমেন্ট এটা কালো, কোনো কিছু কালো কেন দেখায় বলো তো? এই যে লাইট গুলো যেটা পড়ছে সে শুষে নেয়। সো যার ফলে ফ্লেক্সিবল পেভমেন্ট কালো, এটার লাইট পড়লে এটা লাইটটাকে অ্যাবজর্ব করে নেয়। সো এই কারণে তোমার এটার দেখা যায় যে গ্লেয়ার কম হয়। আবার নাইট ভিজিবিলিটির কথা যদি চিন্তা করো, সেটা হচ্ছে উল্টা। অর্থাৎ তোমার ফ্লেক্সিবল পেভমেন্টটা লাইট রিফ্লেক্ট করে না, কিন্তু রিজিড পেভমেন্টটা রিফ্লেক্ট করে, যার ফলে রাতে রিজিড পেভমেন্টটাকে ভালো দেখা যায়। ধরো গাড়ি স্পিডে আসছে, সেই ক্ষেত্রে রাস্তায় মনে করো একটা স্পিড ব্রেকার আছে। সো এইটা তোমার আইডেন্টিফাই যদি ড্রাইভার করতে না পারে, হাই স্পিডে এসে অনেক সময় এই স্পিড ব্রেকার গুলোকে যদি হিট করে, সেই ক্ষেত্রেও কি তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে। সো তোমার দেখা যায় যে রিজিড পেভমেন্ট হলে তোমার নাইট ভিজিবিলিটি ভালো, বা কনক্রিট পেভমেন্ট হলে নাইট ভিজিবিলিটি ভালো। অন দা কন্ট্রারি, ফ্লেক্সিবল পেভমেন্ট হলে তোমাকে সাফিসিয়েন্ট স্ট্রিট লাইটের ব্যবস্থা করতে হয়। কারণ কি? এইটাকে ভিজিবল করার জন্য। ট্রাফিক ডিসলোকেশন ডিউরিং কনস্ট্রাকশন, এখানে যেটা বলা হচ্ছে যে সিমেন্ট কনক্রিট পেভমেন্ট রিকোয়ার 28 ডেজ বিফোর ইট ক্যান বি থ্রোন ওপেন টু ট্রাফিক। বাংলাদেশের ক্ষেত্রে আসলে 28 ডেজ কেউ অপেক্ষা করে না। দেখবা তোমাদের বাসার সামনে যাদের কনক্রিটের এরকম রাস্তা ঢালাই দেওয়া হয়েছে, কি করে? তোমার রাস্তাটা বন্ধ করে দেয়, তোমার ম্যাক্সিমাম 7 দিন পর্যন্ত আটকে রাখে, একটু কিউরিং টিউরিং করে। তবে দ্বিতীয় দিন থেকে এর উপর থেকে মানুষ হুন্ডা সবাই চলাচল শুরু করে। সো এইটা তোমার রিজিড পেভমেন্ট বা কনক্রিট পেভমেন্টের ক্ষেত্রে একটা প্রবলেম, যে আসলে ডেভেলপড এরিয়াতে এই কাজটা করা সম্ভব। কিন্তু বিটুমিন পেভমেন্টের ক্ষেত্রে এটা আবার একটা সুবিধা। বিটুমিন পেভমেন্টটা তুমি ঢালাই দিলা, একটা রোলিং করে দিলা, 4-5 ঘন্টা পরে তোমার এটা মোটামুটি সেট হয়ে গেলে তোমার ইজিলি তুমি ট্রাফিককে ছেড়ে দিতে পারো, যে এটার উপর থেকে মানুষ বা ট্রাফিক চলা শুরু করবে। এনভায়রনমেন্টাল কনসিডারেশন যদি বলো, তাহলে দেখবা যে তোমার ফ্লেক্সিবল পেভমেন্ট এটার সময় বিটুমিনটাকে কি তোমার বার্ন করতে হয়, দেন অ্যাগ্রিগেটর। বার্ন বলতে বোঝাচ্ছে হচ্ছে হিট দিতে হয়, হিট দিয়ে মেল্ট করে দেন অ্যাগ্রিগেটের সাথে মিশাতে হয়, যার ফলে তোমার এইটা কি এনভায়রনমেন্টের জন্য একটা ক্ষতিকর দিক। ঢাকা মানে যেহেতু এটা কি তোমার ফিউম প্রডিউস করছে, কালো ধোঁয়া। সো এর জন্য দেখবা যে ঢাকার ভিতরে আগে, অনেক আগে তোমার নরমালি বিভিন্ন জায়গায় রাস্তা ঢালার সময় রাস্তায় ড্রাম ফেলে বিটুমিন মেল্ট করে এর সাথে অ্যাগ্রিগেট মিক্স করা হতো। বাট এখন এরকম করা হয় না, ঢাকার ভিতরে অ্যাটলিস্ট প্ল্যান্ট থেকে করে তোমার এই মিক্স করে কাজগুলো করা হয়। ওভারঅল ইকোনমি অ্যান্ড লাইফ সাইকেল বেসিস, এইটার কথা যদি আমরা চিন্তা করি, যে তোমার good road is costly to construct, but once constructed such road requires little maintenance। অর্থাৎ রিজিড পেভমেন্টের ক্ষেত্রে এই কথাটা বলা হচ্ছে যে একটা ভালো রাস্তা বানাতে খরচ আছে, কিন্তু একবার যদি তুমি কি এটাকে বানাতে পারো, সো তাহলে এটা তোমার দেখা যায় যে কি তোমার এটা বেশ অনেক দিন ধরে কি ভালো একটা সার্ভিস দেয়। কথা বুঝাতে পারছি? এই কথাটাই বলা হচ্ছে যে রিজিড পেভমেন্টের ক্ষেত্রে তোমার এই সার্ভিসটা ভালো হয়। কিন্তু ফ্লেক্সিবল পেভমেন্ট যদিও ইনিশিয়াল কস্ট কম, এই কারণে আমরা চুজ করে ফেলতে পারি, বাট ওভারঅল লাইফ সাইকেল ইকোনমি যদি চিন্তা করি, যে এই যে মেইনটেনেন্স করতে করতে একটা রিজিড পেভমেন্টের বয়স যত, এবং একই সময় পর্যন্ত যদি ফ্লেক্সিবল পেভমেন্টকে নিতে হয় বা কম্পেয়ার করতে হয়, দেখা যাবে যে ফ্লেক্সিবল পেভমেন্টের খরচ কোনো অংশেই টোটাল লাইফ জুড়ে কম না, বরঞ্চ বেশিও হতে পারে কিছু ক্ষেত্রে। সো এটাই ছিল হচ্ছে কি তোমার ফ্লেক্সিবল এবং রিজিড পেভমেন্ট রিলেটেড যে জিনিসগুলো।